সৌদি আরবে একটা পুরুষ আর বাংলাদেশে 7-8টা পুরুষের সমান। কারণ কি জানেন, ওদের দেশে ওরা এই যে খেজুর খায়, আর ওদের যে শরীরের যে চাহিদাটা দ্বিগুণ। আমাদের বাংলাদেশে মনে হয় 7-8টা ছেলের যে চাহিদা তার চেয়ে দ্বিগুণ চাহিদা। আমাদের বাংলাদেশের ছেলেরা বউকে সুখ দিতে পারে বেশি হলে 6-7 ঘন্টা, মানে 6-7 সেকেন্ড, ঘন্টা ধরে ধুত আমি ভুল বলছি, ঠিক আছে। বাংলাদেশের ছেলেরা ধরেন 6-7 মিনিট থাকতে পারে, ঠিক আছে। কিন্তু বিদেশে যে সৌদি যে কফিটা ওরা জানেন নিম্নত 2-2.5 ঘন্টা, অনেক সময় 3 ঘন্টাও থাকছে। কারণ কি, সেটার প্রমাণ আমি নিজে। সৌদি আরব একটি মুসলিম প্রধান দেশ। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি গৃহকর্মী সৌদি আরবে যান কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাতে। তবে বন্ধুরা, আপনারা কি জানেন সৌদিতে মেয়েরা গেলে ওই দেশের কফিলেরা মেয়েদের সাথে কি করে? কেনই বা মেয়েরা বেশি বেতন পেয়ে থাকে? তাদের শেষ পরিণতি অনেক অনেক ভয়াবহ অধ্যায় চলে যায়। আপনি কি সেটা একবারও কল্পনা করেছেন? মাত্র 5 থেকে 6 মাস যেতে না যেতেই প্রেগনেন্ট হয়ে গর্ভবতী হয়ে বাংলাদেশে আবার ফিরে আসেন। এই পুরো বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন। যদি আপনার সৌদি যাওয়ার ইচ্ছা থাকে বা আপনার কোনো মেয়ে বন্ধু বা আপনি যদি বর্তমানে সৌদিতে থাকেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। 7 এপ্রিল বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বডি ইমিগ্রেশন শেষ। যাত্রীরা সব বসে আছে বিমানের অপেক্ষায়। গন্তব্য সৌদির জেদ্দা। সবচেয়ে অবাক করার বিষয় হলো ফ্লাইটের যে যত যাত্রী আছে তার বেশিরভাগই নারী, হাতে গোনা কয়েকজন মাত্র পুরুষ। এখানকার কিছু মানুষ যাচ্ছে উমরা হতে, আর বেশিরভাগ মানুষ যাচ্ছে কাজের উদ্দেশ্যে। বিমান উত্তোলনের কিছুক্ষণ পর আমাদের কথা হলো এক তরুণীর সাথে, যার কিনা বয়স 24 থেকে প্রায় 25 হবে। ওনার বিয়ে হয়েছে প্রায় 6 বছর। স্বামীর সাথে ওনার সংসার টিকেনি। 6 বছরের একটা বাচ্চা মেয়ে নানুর কাছে রেখে এসেছেন। জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন? সে উত্তর দিল সৌদি আরবে যাচ্ছি। আবার জিজ্ঞেস করলাম সেখানে গিয়ে কি কাজ করবে? সে উত্তরে বলল যে জানি না, ওই বিষয়ে আমায় তেমন একটা কিছু বলা হয়নি। আমরা একসাথে প্রায় 20 জন মহিলা যাচ্ছি। বাংলাদেশে তো আর তেমন কাজ নাই, তাই ভাবলাম বিদেশে গিয়ে যদি কিছু টাকা পয়সা উপার্জন করে বাচ্চার একটু ভবিষ্যৎ করা যায়। ফ্লাইটের অন্যান্য মহিলাদের চোখের মধ্যে ওই খুশির ছাপ, সেটা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। কিন্তু কেউ বলতে পারে না তারা কি কাজে যাচ্ছে, তাদেরকে এই বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। এর মধ্যে বেশিরভাগ মহিলারা 1,70,000 টাকা দিয়ে যাচ্ছে দালালের মাধ্যমে। অথচ কিছু দালালরা চোখে চোখে খেয়াল রাখতেছে সব মহিলাদেরকে। কিছুক্ষণ পর এক মধ্যবয়সী মহিলার সঙ্গে কথা হলো আমাদের। ওনার বাসা হবিগঞ্জে। বাসায় 2 মেয়ে ও 1 পুত্র সন্তান রয়েছে। স্বামী বিবাহ করে অন্য মহিলাকে নিয়ে অন্য জায়গায় থাকে। তার কাছেও জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন? বলল সৌদি যাচ্ছি। বললাম কি কাজ করবেন? বলল জানি না, পরিবারের সুখের আশায় সৌদি যাচ্ছি। আমি বললাম সেখানে গিয়ে যদি ভালো কোনো কাজ না পান? উত্তরে তিনি বললেন জেনে শুনেই আগুনে পা দিচ্ছি। ওই দিনের ফ্লাইটে যেগুলো মেয়েরা জেদ্দায় পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছেন। তো প্রিয় দর্শক, সৌদি আরবের জেদ্দা ও মদিনায় কিছু বাংলাদেশি দালালদের মাধ্যমে তারা এই জায়গায় এসেছে। তাদের সাথেও আমাদের পরিচয় হলো। দালালদের সাথে তাদের সাথে আমরা যখন কথা বলি, তাদেরকে জিজ্ঞেস করি এই মহিলাদের সম্পর্কে, তখন তারা চোখে মুখে একটা বইয়ের ছাপ দেখা গেল। তারা অবাক হয়ে গেল, কেউ কিছু বলতে চায় না। তখন তারা আমতা আমতা করে একজন বলে উঠল তাদেরকে বাল্য বেতনের কথা বলে আনা হলেও তাদেরকে বাসাবাড়ির কাজ এবং সৌদির কফিলদের হাতে তুলে দেওয়া হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসা বাড়ির কাজ করে যখন রাত হয় ঘুমাতে আসে, তখন কপিল ও কপিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটাতে। যদি কোনো মেয়ে এই কুপ্রস্তাবে রাজি না হয়, তাহলে তার উপরে চলে অমানবিক নির্যাতন ও ভয়াবহ পরিস্থিতি। যেমন ঘরে বন্দি করে রাখা, ঠিকমতো খাবার খেতে না দেওয়া, এমনকি গরম খন্তির সেক দেওয়া, এমনকি জোরপূর্বক তার সাথে যৌন মিলন বা অবৈধ কাজ করা হয়।
এইসব কাহিনী বা এইসব ঘটনাগুলো সৌদিতে যত বাঙালি আছে সবাই প্রত্যেককে জানে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলে বলতে পারে না বা কেউ বলে না, সাহস পায় না। তবে প্রিয় দর্শক, আমরা থেমে থাকি নাই এই তদন্তের আরো নিখুঁতভাবে যাচাই করতে। তারপর আমরা ঘুরে ফিরে এমন একজন মহিলাকে পাই যিনি সৌদি আরবে ধর্ষণের শিকার হয়েছেন, জোসনা বেগমকে। তাকে আমরা জিজ্ঞেস করি। জোসনা বেগমের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি হাউ মাউ করে কেঁদে ওঠে। তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সব বিষয় বা সব ঘটনা, ওনার সাথে কি কি হয়েছে সব আমাদেরকে বিস্তারিত খুলে বলেন। গভীর রাত, বাসার সবাই ঘুমিয়ে, জোসনা বেগমও ঘুমিয়ে পড়েছেন, কিন্তু হঠাৎ করে দেখেন ওনার শরীরে কে যেন হাত দিতেছে। হাতগুলো ছুঁয়ে যাচ্ছে তার স্পর্শকাতর জায়গাগুলিতে। জোসনা বেগম কিছু বুঝে ওঠার আগেই তাকে জাপটে ধরেন। তখন সে চোখ খুলে দেখে যে এ তো আর কেউ না, যে বাড়িতে গৃহকর্মীর কাজ করে সেই ঘরেরই মালিক গৃহকর্তা। জোসনা বেগম এখন ভেবে পাচ্ছেন না তাকে কি বলবেন, কারণ দেশে থাকতে এরকম পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। তবে বিদেশের মাটিতে এসে এই কোন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলেন। যে বাড়িতে কাজ করেন মালিকও যদি হয় শিকারী, তখন তার আর কি করার থাকে। তবুও শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে মালিককে আটকানোর চেষ্টা করেন, কিন্তু পুরুষের শক্তির কাছে হার মানতে হয় জোসনা বেগমকে। সেই রাতে ধর্ষণের শিকার হন জোসনা বেগম। সকাল হলে সবকিছু খুলে বাংলাদেশের দালালকে বলে। সবটা শুনে দালাল আরো উল্টা জোসনা বেগমকে ধমকাতে থাকে আর খুব কড়াভাবে হুমকি দেয় যাতে এসব বিষয়ে কোনো আওয়াজ না উঠে বা এসব বিষয়ে কেউ যেন না জানতে পারে। যদি জানে তার অবস্থা প্রচন্ড খারাপ হতে পারে। তাকে এরকম হুমকি দিয়ে সেই দালাল চলে যায়। এরপর থেকে শুরু হয় কয়েকদিন পর পর, মাঝে একদিন যায় দুদিন যায়, তারপর পরই বাড়ির মালিক জোসনাকে দর্শন করত। জোসনারও কিছু করার নাই, তাই সহ্য করে আছে, কারণ সে তো বাড়িতে গিয়ে কি করবে, তার তো এছাড়া কোনো পথ নাই। তাই সে বাধ্য হয়ে মেনে নেয়। এমনকি বাসায় তার ছোট ভাই, দুই বোন, সবার বড় সে, তার বাবা অসুস্থ, এখন সবার বড় সে, যার কারণে সব সহ্য করতে হয়েছে তাকে। পাশের বাড়ির এক ভাইয়ের মাধ্যমে এই দালালের সাথে যোগাযোগ করে তিনি এই দেশে আসেন। জোসনাকে যে রুমে থাকতে জায়গা দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে একটি ছোট্ট রুম, তাও আবার দরজাবিহীন, যে কারণে খুব সহজেই আসতে পারতেন বাড়ির মালিক, কারণ তার তো রুমের দরজা নাই। এরপর কয়েকদিন পর বাড়ির মালিকের বড় ছেলে ভার্সিটি থেকে আসে। এসে দেখে সেও ঝাঁপিয়ে পড়ে। তখন সে বাধা দিলে তখন তার বাবা বেরিয়ে আসে। তখন তার বাবাকে খুলে বললে তখন তার বাবা উল্টো আরো তাকে বকাচকা দেয়, মার দেয়, দিয়ে তাকে রশি দিয়ে বেঁধে তারপর তার চোখের সামনে তার ছেলে মেয়েটাকে দর্শন করে, অর্থাৎ জোসনাকে দর্শন করে। এরকম প্রায় 5 থেকে 6 মাস চলে যায়। তখন সে জোসনা গর্ভবতী হয়ে যায়। তখন তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এইরকম কত মেয়ে যে দর্শনের শিকার হয়েছে তা বলার কোনো ভাষা নাই। তো আপনারা যারাই সৌদিতে যাবেন বা যে দেশেই যাবেন, সব দেশের মানুষ কিন্তু খারাপ না। অবশ্যই যাওয়ার আগে কাজ কি, ভিসা কি, সবকিছু ঠিক আছে কিনা সবকিছু যাচাই করে অবশ্যই যাবেন। যে কম টাকায় পেলেন আর চলে যাবেন, আপনার জীবনে কি নেমে আসবে একবারও কল্পনা করছেন? আজকের ভিডিওতে চাইলে আরো অনেক কিছু বলা যেত। আজকের ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। যদি এর পরবর্তী পার্ট চান তাহলে আমি সেই পার্ট 2 নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।